আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 3 নম্বর প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলার কথা ছিল। এর আগে তোমাদেরকে দুটি হোমওয়ার্ক দেওয়া ছিল যে সপ্তম অধ্যায়ের অর্থাৎ খতিয়ানের সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 এই দুটি তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই সেই বাড়ির কাজগুলো করেছো। আজকে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেটির জন্য তোমরা সবাই বই, খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর সবাই হাতে নিয়ে নাও এবং তোমরা বইগুলি আগে উদ্দীপকটি দেখো, তারপর তোমরা আমার সাথে কাজ করো। আজকে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, যে এটি ছিল আমাদের খতিয়ানের অধ্যায়। তোমাদের সাথে ধারাবাহিকভাবে খতিয়ানে কাকে বলে, খতিয়ান প্রশ্নের নিয়ম এবং টি-শক পদ্ধতি ও চলমান জের-শক পদ্ধতিতে কীভাবে খতিয়ান প্রস্তুত করতে হয় তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করেছি, এবং কীভাবে খতিয়ানের লেনদেনগুলো লিখতে হয় এবং সবশেষ কীভাবে উদ্বৃত্ত নির্ণয় করতে হয় সেগুলো আলোচনা হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই আলোচনাগুলো। আজকে তার ধারাবাহিকতায় আমরা সৃজনশীল প্রশ্ন 3, তোমাদের বইয়ের দেখো 103 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন 3 এটি আমরা আজকে সমাধান করব। দেখো এখানে লেখা আছে মামুন এন্টারপ্রাইজের হিসাব বই থেকে নিচের তথ্যগুলো দেওয়া আছে। এখানে একটি টি-শকে একটি খতিয়ান তৈরি করে দেওয়া আছে। টি-শক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করে দেওয়া আছে। তার ভিত্তিতে আমাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে। যে খতিয়ানটি করে দেওয়া আছে তার নাম ছিল নগদান হিসাব। সেই নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ব্যালেন্স তৈরি করা হয়নি এখানে, বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়নি। যেটি প্রশ্নে রাখা হয়েছে ক নম্বরে, যে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। তো খ নম্বরে বলা ছিল এগুলোর আলোকে, অর্থাৎ যে লেনদেনগুলো দ্বারা খতিয়ান তৈরি করা হয়েছে, তো জানো খতিয়ান হচ্ছে জাবেদার পরের ধাপ। যেহেতু খতিয়ানটি তৈরি করে দেওয়া আছে, এই খতিয়ানের লেনদেনের আলোকে জাবেদা তৈরি করতে হবে। তো তোমরা জানো যে খতিয়ান তৈরি করার সময় জাবেদার প্রত্যেকটি জাবেদার, যেহেতু আমরা নগদান খতিয়ান করেছি, অর্থাৎ নগদ লেনদেনের প্রতিটির বিপরীত হিসাব খাতা এখানে লেখা আছে। অর্থাৎ নগদান যদি জাবেদা ডেবিট হয়ে থাকে তাহলে খতিয়ানের ডেবিট দিকে তার বিপরীত হিসাব খাতটি লেখা আছে। অর্থাৎ এই খতিয়ানের মধ্যে শুধু বিপরীত নামগুলো লেখা আছে, আমরা শুধু এই বিপরীতে নগদ কথাটা লিখে দিলে আমাদের জাবেদা হয়ে যাবে। তো তোমরা জাবেদা করার সময় তোমরা দেখবা। আর আমাদের গ নম্বরে এখানে যেহেতু টি-শক করা আছে, চলমান জের-শক পদ্ধতিতে বিক্রয় হিসাব করতে বলা হয়েছে, ব্যাংক হিসাব করতে বলা হয়েছে, বেতন হিসাব ও উত্তোলন হিসাব তৈরি করতে বলা হয়েছে, 4টি খতিয়ান করতে বলা হয়েছে এখানে। তো আমরা আগে এক এক করে উত্তরগুলো আমরা দিয়ে নিচ্ছি। তো আগে তোমরা দেখো যে সবচেয়ে ক নম্বরে যে কাজটি করতে বলা হয়েছে, মানে নগদের উদ্বৃত্ত নির্ণয় করতে বলা হয়েছে, জের নির্ণয় করতে বলা হয়েছে। তো জের নির্ণয় করার জন্য আমরা আগে খতিয়ানটি এঁকে নিই খাতায়। তোমরা সবাই আমার সাথে খাতায় এঁকে নাও। টি-শকে এখানে একটা নগদান হিসাব তৈরি করে দেওয়া আছে, নগদান হিসাব আমরা গঠে এঁকে নিই।
ঘরটিকে নিলাম, এদিকে লিখবো তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা। এখানে আমরা হুবহু বই যেটি দেওয়া আছে আমরা সেটি উঠাই নেব। আমাদের কাজ শুধু বাকি ছিল উদ্বৃত্ত নির্ণয় করা। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ক্রেডিট ডেবিট। দেখো তোমরা বইয়ে হুবহু বই যা আছে আমরা বইয়ের মতো করে লিখে নিই। 2017 জানুয়ারি মাসে 1 তারিখ ব্যালেন্স বিডি, অর্থাৎ পূর্বের উদ্বৃত্ত এখানে ট্রান্সফার করা হয়েছে, যেটা ব্রড ডাউন বলা হয়। 20,000 টাকা ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত। নগদের প্রারম্ভিক উদ্বৃত্ত জানুয়ারি মাসের 17 তারিখে বিক্রয় করা হয়েছে বিক্রয় হিসাব 17,000 টাকা। জানুয়ারি 2 ব্যাংক হিসাব। জানুয়ারি 15 বেতন হিসাব 3,000 টাকা। উত্তোলন হিসাব 1,000 টাকা। এটি প্রশ্নে সরাসরি এই উদ্দীপকটুকু দেয়া আছে। উদ্দীপকে এই কাজটি করে দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা এই নগদের শুধু উদ্বৃত্ত নির্ণয় করব, মানে ব্যালেন্স নির্ণয় করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এটা আগের ক্লাসে আমি বলেছি যে খতিয়ানির উদ্বৃত্ত নির্ণয় করতে হলে লিপিবদ্ধকৃত লেনদেনগুলো থেকে আমরা দেখব যে খতিয়ানের কোন দিকে টাকার পরিমাণ বেশি। যেদিকে টাকার পরিমাণ বেশি আমরা সেদিকে আগে যোগ করব, এবং দুই দিকের পার্থক্যের মাধ্যমে যেদিকে টাকার পরিমাণ বেশি হয় সেই বেশির কারণে যে ব্যালেন্স সৃষ্টি হয় সেটাকে ওই ব্যালেন্সই বলা হবে যেদিকে যোগফল বেশি। অর্থাৎ ডেবিট দিকের যোগফল যদি বেশি হয়, ক্রেডিট দিকের যোগফল যদি কম হয়, তাহলে এই দুইয়ের ব্যবধানে যে ব্যালেন্স তৈরি হবে তার নাম হবে ডেবিট ব্যালেন্স। আবার ক্রেডিট দিকের যোগফল যদি বড় হয়, ডেবিট দিকের যোগফল যদি ছোট হয়, তাহলে এই দুইয়ের ব্যবধানে যে ব্যালেন্স সৃষ্টি হবে তার নাম হবে ক্রেডিট ব্যালেন্স। মানে মনে রাখতে হবে ডেবিট ব্যালেন্স মানে ডেবিট যে ক্রেডিট দিকে বের হবে আর ক্রেডিট যে ডেবিট দিকে বের হবে। তবে এখানে এই খতিয়ানের বেলায় তোমাদের একটু স্পষ্ট মনে রাখতে হবে এটি নগদ খতিয়ান, নাম হচ্ছে নগদান হিসাব। এই খতিয়ানের নাম হচ্ছে নগদান হিসাব। নগদান খতিয়ানের কখনোই ক্রেডিট দিক বড় হবার কোনো সুযোগ নেই, অলওয়েজ ডেবিট দিক বড় হবে। এটা কেন এরকম হবে? কারণ নগদের কখনোই নগদ যত টাকা পেয়েছি আমি তার চেয়ে বেশি নগদ খরচ করার সুযোগ কারো নেই, ব্যবসায় এই সুযোগটি নেই। নগদের অতিরিক্ত যে খরচ হবে সেটা হয়তো বাকিতে, সেটা ধারে হয়ে যাবে, সেটা নগদে আসে না বা আসবে না। সুতরাং নগদ
খতিয়ানের বেলায় কখনোই নগদ প্রাপ্তির চাইতে নগদ প্রদানের পরিমাণ কখনোই বেশি হবে না। সেই জন্য নগদ সবসময় ডেবিট দিক বড় হবে। তো যেহেতু ডেবিট দিক বড় হবে, তাহলে আমাকে ডেবিট দিক যোগ করে নেব। আমাকে বলা হয়েছে উদ্বৃত্ত নির্ণয় করো, ব্যালেন্স নির্ণয় করো। ব্যালেন্স নির্ণয় করা মানেই দুদিকে পার্থক্য নির্ণয় করা। তাহলে পার্থক্য নির্ণয় করতে হলে আগে দেখতে হবে কোন দিকে টাকার পরিমাণ বেশি। তো আমাদের এখানে যেহেতু নগদান খতিয়ান, আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় বলে ফেলতে পারি যে নগদের কখনোই ক্রেডিট দিক বড় হওয়ার সুযোগ নেই, শুধু ডেবিট দিক বড় হবে। আমরা ডেবিট দিক আগে যোগ করবো। 20,000 17,000 যোগ করলে হয়ে যাবে 37,000। যোগ করে আমরা ক্লোজ করে দেবো। এই যোগ করলে তার মোটামুটি বরাবর ভরে এখানে লিখে দেবো 37,000। যেহেতু এটি জানুয়ারি মাস, ব্যালেন্স নির্ণয় করা হয় মাসের শেষ তারিখে, আমরা লিখবো জানুয়ারি মাসে 31 তারিখ দিয়ে। দেখো আমাদের ডেবিট দিকের যোগফল হয়েছে কত টাকা? 37,000 টাকা। যোগফল হয় 37,000 টাকা। এই যোগফল থেকে আমরা ক্রেডিট দিকের যে খরচগুলো, যে ব্যয়গুলো, যে টাকাগুলো আমাদের নগদ হ্রাস পেয়েছে, সেই হ্রাসগুলো বিয়োগ করব। 22,000 আর 3,000 25,000 আর 1,000 26,000। তাহলে আমার ডেবিট দিকে টাকা ছিল 37,000 টাকা, আর আমার হ্রাসকৃত টাকা বা খরচকৃত টাকার পরিমাণ আছে 26,000 টাকা। তাহলে আমার কাছে আরো টাকা থাকে 37,000 মাইনাস 26,000 টাকার পরিমাণ থাকে আমাদের হাতে আরো 11,000। তাহলে ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের টাকাগুলো বাদ দিলে পরে যে ব্যালেন্সটা বের হচ্ছে তার পরিমাণ হচ্ছে 11,000 টাকা। এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত। অর্থাৎ জানুয়ারি মাসে আমার মোট প্রাপ্ত টাকা থেকে মোট খরচ বাদ দেওয়ার পরে, মানে প্রদান বাদ দেওয়ার পরে যে টাকা হাতে রয়েছে তার পরিমাণ হচ্ছে 11,000 টাকা। যদি পরবর্তী মাস অর্থাৎ নেক্সট মান্থ ফেব্রুয়ারি মাসে গিয়ে হবে যাকে বলা হয় ব্যালেন্স বিডি, অর্থাৎ ব্রড ডাউন, উদ্বৃত্ত আনিত, পিছন থেকে আনিত। আর এগুলো আমরা পিছনে নিত, মানে সামনে থেকে আনিত। এখানে এসে আমরা লিখবো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 1 লিখবো আমরা। আবার এখানে এসে ব্যালেন্স বিডি। যেমন জানুয়ারি মাসে ব্যালেন্স বিডি ছিল 20,000 টাকা, যা দিয়ে কাজ শুরু হয়েছে। জানুয়ারি মাসে সকল কাজ করার পরে জানুয়ারি মাসের শেষে হাতে টাকা আছে 11,000 টাকা। ফেব্রুয়ারিতে এই 11,000 টাকা নিয়ে আবার কাজ শুরু হবে। এই ব্যালেন্স সিডি, এখানে আমরা ব্যালেন্স সিডি বের করে এই সিডি পরবর্তী মাসে শুরু দিকে হবে ব্যালেন্স বিডি। এটাকে বলা হবে ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিট দিকের যোগফল বড়, ক্রেডিট দিকের যোগফল ছোট। ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের টাকা বাদ দিলে যে ব্যালেন্স বের হলো ক্রেডিট দিকে, তার নাম হচ্ছে ডেবিট ব্যালেন্স। ব্যালেন্স সিডি সমাপনী হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত। এই নগদ উদ্বৃত্ত আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে গিয়ে লিখবো আমরা ব্যালেন্স বিডি। তোমরা এটুকু তো আমাদের অঙ্কে দেওয়াই ছিল, আমাদের কাজ ছিল শুধু এই যোগ করে যোগফল থেকে এগুলো বিয়োগ করে শুধু ব্যালেন্সটা বের করা। তো নিশ্চয়ই ব্যালেন্সটা বের করতে পারবে এবং বুঝতে পেরেছো। খ নম্বরের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে এইগুলোর আলোকে আবার জাবেদা করব। তো জাবেদা করব, যেমন এই ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি হয়ে গেল, এটি কোনো এই সবগুলো লেনদেনের ফলাফল হচ্ছে এটি কোনো নির্দিষ্ট কোনো লেনদেন নয়। ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি এটি কোনো নির্দিষ্ট কোনো লেনদেন নয়। এই সমস্ত লেনদেনের সার সংক্ষেপ বা ফলাফল হচ্ছে ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডি। এই জন্য ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডির কোনো জাবেদা হয় না। জাবেদা লিখবো আমরা এটি একটি আমাদের লেনদেন, এটি একটি লেনদেন, এটি একটি লেনদেন, এটি একটি লেনদেন। তো তোমরা জানো খতিয়ানে জাবেদা থেকে খতিয়ানে লেনদেন পোস্টিং দেওয়ার জন্য যেহেতু নগদান হিসাব, মানে প্রত্যেকটি লেনদেনের মধ্যে এই নগদ শব্দটি রয়েছে প্রতিটি জাবেদায়। যেমন 2 তারিখ যদি বলি এখানে লেখা আছে ব্যাংক হিসাব, যেহেতু নগদানে ক্রেডিট দিকে ব্যাংক হিসাব বসছে, সুতরাং এই জাবেদায় নগদান আছে ক্রেডিট দিকে।
এই জাবেদায় ব্যাংকের জাবেদায় নগদান রয়েছে ক্রেডিটে, কারণ টাকা বসছে ক্রেডিটে, তাহলে নগদান আছে কোথায়? ক্রেডিটে। তাহলে ব্যাংক আছে কোথায়? ডেবিটে। তো ব্যাংকটাকে যদি ডেবিটে বসাই, নগদানটাকে ক্রেডিটে বসাই, তাহলে দুইটার লেনদেনে যাবে দেখে দাঁড়াবো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। না আবার বলছি, আমি যদি এই লেনদেনগুলো থেকে জাবেদা করি, যেটা আমাদের খ নম্বরে বলা হয়েছে, খ নম্বরে জাবেদা করতে বলা হয়েছে, আমি তোমাদের জাবেদাগুলো এখানে করে দেখাচ্ছি। জাবেদাটা ছকে নাও তোমরা, ছকে নিলে আরো সহজ হবে। আমি এখান থেকে দেখালে তোমাদের সহজ হতো, আমি মুখে বলে দিচ্ছি, পরে আমি জাবেদাগুলো করে দিচ্ছি। ব্যাংক হিসাব, যেহেতু নগদান খতিয়ানের ব্যাংক ক্রেডিট দিকে বসছে, তাই এই জাবেদায় নগদান আছে ক্রেডিটে আর ব্যাংক আছে ডেবিটে, তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সেইভাবে 15 তারিখ যেটা এখানে বেতন নামে বসছে, তাহলে এই বেতনের ক্রেডিট দিকে নগদান রয়েছে আর ডেবিট দিকে বেতন রয়েছে, তাহলে জাবেদা কি দাঁড়ালো? তোমরা নিজেরা চেষ্টা করে দেখো। যেহেতু নগদান আছে ক্রেডিটে, বেতন আছে ডেবিটে, তো জাবেদা দাঁড়াবে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ক্রেডিট দিকে বসছে, নাম বসছে বেতন, বিপরীত নাম। সেম ভাবে 17 তারিখে আছে বিক্রয় হিসাব। তো যেহেতু এটা নগদ খতিয়ানের ডেবিট দিকে বসছে, সুতরাং বিক্রয়ের ডেবিট দিকে রয়েছে নগদ আর ক্রেডিট দিকে রয়েছে বিক্রয়, সুতরাং জাবেদা হবে এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 31 তারিখে 20 তারিখে উত্তোলন করা হয়েছে, উত্তোলন হচ্ছে এটা ডেবিট দিকে আর ক্রেডিট হচ্ছে নগদান। যাবে দেখবেন উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে নগদ টাকা নিয়েছে, তা যাবে দেখবেন উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের এখানে চারটে জাবেদা। তো জাবেদাগুলো ঘরে কেন ঘরে এটা পরে আমি করে দিচ্ছি, তোমরা দেখো। তোমরা সবাই খাতা জাবেদা ঘর রাখো। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেবো। আমি জাবেদা ঘরটা ছোট্ট করে রাখছি। এখানে মামুন এন্টারপ্রাইজের এখানে আমি তোমাদের আবার বলে রাখছি, জাবেদা মানে হচ্ছে কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর সেই লেনদেনকে দুতরফার ভিত্তিতে ডেবিট ক্রেডিট হিসাব খাত নির্ণয় করে হিসাবের প্রাথমিক বই অর্থাৎ জাবেদা বইয়ে লিপিবদ্ধ করা হয়। তো এখানে যে নগদান খতিয়ান দেওয়া আছে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি যেহেতু কোনো লেনদেন নয়, নির্দিষ্ট কোনো লেনদেন নয়, এটি হচ্ছে একটি খতিয়ানের উদ্ধৃত ব্যালেন্স, অর্থাৎ অনেকগুলো লেনদেনের সার সংক্ষেপ। আর ব্যালেন্স বিডি হচ্ছে বিগত বছরের ব্যালেন্স সিডি, অর্থাৎ বিগত মাসের ব্যালেন্স সিডি, চলতি মাসের ব্যালেন্স বিডি, অর্থাৎ ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডির কোনো সাধারণ জাবেদা হয় না। এই কারণে আমাদের সাধারণ জাবেদায় ব্যালেন্স বিডির কোনো জাবেদা হবে না। আমরা আমাদের তারিখ অনুযায়ী তারিখ, বিবরণ
খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা যেহেতু জাবেদার ব্যাখ্যা এর আগের ক্লাসে শিখেছো, আমি তোমাদের সাথে আজকে ব্যাখ্যাগুলো লিখবো না, আমি শুধু অঙ্কটা করে যাচ্ছি। 2017 ইন জানুয়ারি মাসের 2 তারিখ বলা হয়েছে, এখানে লেখা আছে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে, কিসে ক্রেডিট? নগদের ক্রেডিট দিকে। তাহলে নগদ হবে ক্রেডিট আর ব্যাংক হবে ডেবিট। তাহলে জাবেদা হবে এটি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা দেখে নাও বিষয়টি। 22,000 টাকা। যেহেতু নগদ খতিয়ানে ক্রেডিট থেকে ব্যাংক নামে বসছে, তাহলে জাবেদায় নগদ থাকবে ক্রেডিট থেকে আর ব্যাংক থাকবে ডেবিটে। আমি আবার বলছি তোমাদেরকে, যেহেতু নগদ খতিয়ান করছি, এখানে করা ছিল এখানে, আর নগদ খতিয়ানে ক্রেডিট থেকে ব্যাংক আছে, সুতরাং জাবেদায় নগদান থাকবে ক্রেডিট দিকে। এই যে নগদান থাকবে ক্রেডিটে আর ব্যাংক থাকবে ডেবিটে। 2 তারিখ আমি ব্যাখ্যা লিখলাম, এই জন্য তোমরা ব্যাখ্যা পারো আমার বিশ্বাস। যদি ব্যাখ্যা আমরা লিখি তাহলে ব্যাখ্যা লিখবো, যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো জানুয়ারি 2 তারিখ, পরে আছে জানুয়ারির 15 তারিখ। এখানে দেখা আছে বেতন হিসাব, যেহেতু ক্রেডিট দিকে বেতন হিসাব লেখা, অর্থাৎ বেতনের ক্রেডিট দিকে থাকবে নগদান হিসাব আর বেতন থাকবে কোথায়? ডেবিটে। যেহেতু নগদ খতিয়ানের ক্রেডিট দিকে রয়েছে বেতন, তারপর বলবো বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা টাকা লিখবো, এখানে টাকা আছে 3,000 টাকা। 3,000 টাকা। পরক্ষণে বলা আছে 17 তারিখ বিক্রয়, নগদ বিক্রয়। আর খতিয়ানের ডেবিট দিকে রয়েছে বিক্রয় টাইমে, যেহেতু ডেবিট দিকে বিক্রয় আর নগদ খতিয়ান, সুতরাং নগদ হবে এখানে ডেবিট আর বিক্রয় হবে ক্রেডিট। ঠিক ক্রেডিটের উল্টো হবে এখানে, বিক্রয় যেহেতু ডেবিট দিকে লেখা, সুতরাং জাবেদায় নগদান হবে ডেবিট আর বিক্রয় হবে ক্রেডিট। হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা ছিল 17,000 টাকা। পরক্ষণে ছিল জানুয়ারি মাসের 20 তারিখ। ইতিমধ্যে ক্রেডিট দিকে লেখা আছে উত্তোলন হিসাব, যেহেতু ক্রেডিট দিকে উত্তোলন লেখা, সুতরাং এখানে নগদান হবে ক্রেডিট আর উত্তোলন হবে ডেবিট। অর্থাৎ মালিক নিজের প্রয়োজনে কারবার থেকে টাকা যখন গ্রহণ করে নিয়ে যান, তখন যাবে দেওয়া হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমার লিখো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 1,000। নিশ্চয়ই তোমরা জাবেদা চারটি বুঝতে পেরেছো। চারটি জাবেদা ছিল আমাদের এখানে। আর সর্বশেষ হল ব্যালেন্স শিট, যেটা তোমাদের আমি একটু বলেছি, ব্যালেন্স শিটে জাবেদা হবে না, ব্যালেন্স ভিডিওতে কোনো জাবেদা হবে না, এগুলো সাধারণ জাবেদা হয় না। কারণ কেন হয় না? কারণ এটা কোনো লেনদেন নয়। এই চারটি লেনদেনের মাধ্যমেই এবং ব্যালেন্স বিডি এবং চারটি লেনদেনের সমন্বয়ে ব্যালেন্স সিডি সৃষ্টি হয়েছে। এই সিডি পরবর্তী মাসে কি হবে? ব্যালেন্স বিডি। তো তোমরা জাবেদাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমাদেরকে বলা হয়েছে গ নম্বরে চলমান যে, প্রথমে ছিল টিসক আর গ নম্বরে বলা চলমান যে সব পদ্ধতিতে আমাদেরকে বলা হয়েছে এখানে চারটি খতিয়ান করতে বলা হয়েছে। সেটা ছিল বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব। অর্থাৎ আমাদেরকে এই বিক্রয়টা খতিয়ান করবো, ব্যাংকের একটা খতিয়ান করবো, বেতনের একটা খতিয়ান করবো আমরা, আর উত্তোলনের একটা খতিয়ান করবো। চারটি খতিয়ান করবো আমরা।
এখান থেকে, সেটি হবে চলমান চার্জের পদ্ধতিতে। তো তোমরা সবাই চলমান চার্জের পদ্ধতির ঘরে কে নাও। এই হচ্ছে আমাদের প্রতিদিনের চলমান চার্জের পদ্ধতির সব। তোমরা খাতায় সবকে এঁকে নাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই শকে আমাদের প্রথম বলা হয়েছে এখানে বিক্রয় হিসাব করবো আমরা। বিক্রয় হিসাব। আর চলমান শক পদ্ধতিতে আমরা এই পাশে প্রত্যেকটি ক্ষেত্রে একটা কোড নাম্বার দেবো, যেটা বলে হিসাবের কোড নাম্বার। অর্থাৎ এই কোড নাম্বার থেকে আমরা বুঝবো কোনটি কোন খতিয়ান। প্রত্যেকটি হিসাবে নির্দিষ্ট কোড নাম্বার থাকবে, ওই কোড নাম্বার দিয়ে বোঝা যাবে এটি বিক্রয় খতিয়ান, একে ব্যাংক খতিয়ান, একে প্রাপ্য খতিয়ান বোঝা যাবে কোড নাম্বার দেখে। একটা কোড নাম্বার ব্যবহার করা হবে হিসাবের কোড নাম। এখানে লিখব তারিখ, বিবরণ, এগুলো লিখে আমরা জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, এগুলো লিখে আমরা ক্রেডিট টাকা। এইগুলো বলবো জের, জের বলা হয় অথবা উদ্বৃত্ত বলা যেতে পারে। জের বা উদ্বৃত্ত, যেগুলো একটি লিখবে তোমরা, দুইটা লিখবে না। ডেবিট ক্রেডিট, এই ছিল আমাদের চলমান পদ্ধতির খতিয়ান। তোমরা সবাই এরকম 4টি ঘর এঁকে নাও খাতায়, একসাথে 4টি ঘর তোমরা খাতায় এঁকে নাও, আমাদের 4টি খতিয়ান করতে হবে। প্রথম বলা আছে বিক্রয় খতিয়ান। আমরা তারিখ হিসেবে লিখে 2017 ইং। বিক্রয় করা ছিল জানুয়ারি মাসের 17 তারিখ। এবার জানুয়ারি 17। বিক্রয় জাবেদা কি ছিল? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু খতিয়ানটি বিক্রয় খতিয়ান, বিক্রয় হিসাব, আর বিক্রয় হিসাবে বিক্রয় বিপরীত নামটি কি আছে এখানে? নগদান। জাবেদা লিখেছিলাম আমরা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে অবশ্যই বিক্রয় খতিয়ানে তার বিপরীত নামটি কি? নগদান হিসাব। আমরা লিখবো এখানে নগদান হিসাব। যেহেতু বিক্রয় ক্রেডিট, তো টাকা বসবে আমাদের ক্রেডিট দিকে, 17,000 টাকা ক্রেডিট দিকে। উদ্বৃত্তরও বসবে ক্রেডিট দিকে। কিন্তু চলমান খতিয়ান, অর্থাৎ আমাদের যে আমরা ক্লোজ করবো না, এই উদ্বৃত্ত চলতে থাকবে। তো এখানে এই অঙ্কে আলোকে যদি আরো কোনো বিক্রয় থাকতো, পণ্য বিক্রয়, তাহলে সেই বিক্রয়গুলো জাবেদার আলোকে এখানে চলে আসতো। যেহেতু এই উদ্দীপকে মাত্র একটি বিক্রয় হিসাব রয়েছে, সুতরাং বিক্রয় খতিয়ানে একটি লেনদেনই আসবে নগদান নামে, ক্রেডিট বিক্রয় ক্রেডিট, তাই লেনদেন ক্রেডিট দিকে টাকাটা বসবে, উদ্বৃত্ত ক্রেডিট দিকে বসবে। এটি হচ্ছে আমাদের বিক্রয় খতিয়ান চলমান পদ্ধতি। দেখো তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা। বিক্রয় হিসাব,
আমি মুছে দিচ্ছি। তোমরা আরেকটি খতিয়ানের ঘরে এঁকে নাও, অর্থাৎ 4টি ঘর রাখবো তোমরা, 4টি খতিয়ান আমরা এখানে করবো। আমাদের পরে বলা হয়েছে ব্যাংক হিসাব, এর নাম দেবো আমরা ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, ব্যাংকের লেনদেন রয়েছে 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ। তোমাদের একটু আগে যাবে তোমরা পড়েছো, যাবে ব্যাংক হিসাব কি যাবে লিখছিলাম যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু খতিয়ানটি হচ্ছে ব্যাংকের খতিয়ান আর ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, তার বিপরীত নামটি কি আছে এখানে? নগদান হিসাব। আমরা এখানে লিখব নগদান হিসাব। যেহেতু ব্যাংক আছে ডেবিট, তো টাকা বসবে আমাদের ডেবিটে, 22,000 টাকা ডেবিটে বসবে 22,000 টাকা, অতএব উদ্বৃত্তের বসবে ডেবিটে 22,000 টাকা। নিশ্চিত বুঝতে পেরেছ? এখানেও ব্যাংক সংক্রান্ত লেনদেন ছিল মাত্র একটি, তাহলে ব্যাংক খতিয়ানে একটি লেনদেনই আসবে, নগদান হিসাব নাম দিয়ে টাকায় বসবে 22,000 টাকা। এই হয়ে গেল ব্যাংক খতিয়ান। তারপরে আমাদের বলেছে বেতন হিসাব আর উত্তোলন হিসাব। তোমরা আমি আগে বলেছি তোমরা 4টি করে এঁকে নিবা, আমাদের 2টি খতিয়ান আমরা করেছি। এই গেল ব্যাংক হিসাব, তারপরে আমরা বেতন হিসাব। দেখো বেতন তারিখ দেওয়া আছে 15 তারিখ। বেতনের যাবে আমরা কি লিখেছিলাম? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারিখ লিখব 15। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু এটার নাম হচ্ছে বেতন হিসাব, খতিয়ানের নাম, তাহলে বেতনের বিপরীত নাম আছে এখানে নগদান, তাহলে আমরা বলবো নগদান হিসাব। যেহেতু বেতন যাবে ডেবিট আছে, অর্থাৎ বেতন হলো খরচ, খরচে ডেবিট ব্যালেন্স হয়, তাহলে ডেবিট দিকে লিখবো 3,000 টাকা। উদ্বৃত্ত লিখবো আমরা ডেবিট দিকে 3,000 টাকা। বেতন সংক্রান্ত যাবে দাও একটি, সুতরাং বেতন খতিয়ানে একটি লেনদেনে আসবে, হয়ে গেল বেতন খতিয়ান। তোমরা এরকম 4টি খতিয়ান করবে। এরপরে বলা হয়েছে উত্তোলন খতিয়ান করতে, পরের খতিয়ান নাম দেবো আমরা উত্তোলন হিসাব। আমি সময় সংক্ষেপ করার জন্য আমি বারবার ঘরটা আঁকলাম না, একটা ঘড়ি বারবার ব্যবহার করছি। তোমরা কিন্তু একটি ঘরের মধ্যেই আবার খাতায় দেওয়ার আমার মতো তোমাদের সুযোগ নেই যে মুছে মুছে তোমরা লিখে দেবা। তোমাদের অবশ্যই 4টি ঘরই আঁকতে হবে। 4টি ঘর একই তোমরা বারবার বিভিন্ন শিরোনাম, একটি বিক্রয় হিসাব, একটি ব্যাংক হিসাব, একটি বেতন হিসাব, একটি উত্তোলন হিসাব, 4টি ঘর একই তোমরা তোমাদের লিখতে হবে। কেমন? তো উত্তোলন ছিল এখানে আমাদের, উত্তোলন ছিল 20 তারিখ। উত্তোলনের তারিখ হল জানুয়ারির 20 তারিখ। 1,000 টাকা সে কারবার মালিক উত্তোলন করেছে ব্যবসা থেকে। জাবেদা বলেছি আমরা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু উত্তোলন খতিয়ান, তার বিপরীত নাম আছে নগদান, তাহলে এখানে নগদান হিসাব, টাকা 1,000 টাকা। উত্তোলন যেহেতু ডেবিট, টাকা বসবে ডেবিট দিকে 1,000 টাকা, 1,000 টাকা। এই হচ্ছে উত্তোলনের খতিয়ান। এখানে প্রতিটি লেনদেন একটি একটি করে ছিল। জাস্ট তোমাদেরকে লেনদেনের এই উদ্দীপক থেকে লেনদেনের পুষ্টিগুলো কিভাবে দিতে হয় সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই প্রশ্নটা করা হয়েছে। এখানে তোমরা নিশ্চয়ই প্রতিটি লেনদেনের উদ্দীপকে কিভাবে লিখতে হবে খতিয়ানে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের ক নাম্বারের উদ্দীপক থেকে মানে ক নাম্বারের প্রশ্ন থেকে তোমরা বুঝেছো কিভাবে ব্যালেন্স নির্ণয় করতে হয়, উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, সেই ব্যালেন্স সিডি বের করতে হয়, ব্যালেন্স বিল লিখতে হয়। তো এই হবে আমাদের মূলত চলমান চার্জের পদ্ধতির খতিয়ান। তোমরা খতিয়ান চ্যাপ্টারের যে কয়েকটা অঙ্ক করেছো, যদি তোমরা বুঝে থাকো, তোমরা অঙ্ক করতে নিজেরা করতে পেরে থাকো, তাহলেই আমাদের এই অনলাইন ক্লাস সার্থক হবে, সফল হবে। সুতরাং তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে নিজেরা অঙ্কটা করার জন্য। বাসা তোমরা প্র্যাকটিস করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে 4 নম্বর অঙ্কগুলি করে আমরা এই অধ্যায়টি শেষ করে যাব। পরবর্তীতে আমরা আবার আমি তোমাদের সাথে রেওয়া মিল অধ্যায় নিয়ে আলোচনা করব।
তো তোমরা অবশ্যই খতিয়ানের অধ্যায়টি ভালো করে করবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা নক করবা, আমাকে জানাবা, বলবা, আমি তোমাদেরকে সেই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে আমরা 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং ঠিক তারপর থেকেই আমরা চলে যাবো রেওয়ামিল অধ্যায়ে। তো তোমরা এই ক্লাসগুলো ভালো করে করো, আমার বিশ্বাস তোমরা ক্লাসগুলো যদি নিয়মিত করো এবং তোমরা বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা অ্যাকাউন্টিংয়ে ভালো করবে ইনশাআল্লাহ। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুন, দোয়া করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।